প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 9 যে তড়িৎ বর্তনী নিয়ে আলোচনা করব। এটা হবে আমার অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। যে টপিকসগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো বর্তনী, বর্তনীর প্রকারভেদ, অ্যামিটার, ভোল্টমিটার, ফিউজ, ফিউজের ব্যবহার, লোডশেডিং এবং সিস্টেম লস। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা কিছু চিহ্ন দেখি। যেমন এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে এটাকে কিন্তু বলা হয় যে কুশ। এরকম চিহ্ন থাকলে বিদ্যুতে, তখন তাকে বলি আমরা কুশ। যদি এমন কোনো চিহ্ন থাকে তখন তাকে বলি আমরা ব্যাটারি। আর এই ছোটটা হয় ঋণাত্মক আর বড়টার দিকে হয় সাধারণত ধনাত্মক। যদি মনে করা এরকম ভাবে থাকে তখন তাকে বলি আমরা আড়াআড়ি তার। আড়াআড়ি তার। যদি মনে করো এরকম দেওয়া থাকে তখন তাকে বলি আমরা চাবি বা সুইচ। চাবি বা সুইচ। যদি মনে করো আমরা এরকম দেওয়া থাকে তখন তাকে বলি আমরা রোধ বা রেজিস্ট্যান্স। তখন তাকে বলি আমরা রোধ বা রেজিস্ট্যান্স। যদি মনে করো এরকম দেওয়া থাকে তখন তাকে বলি আমরা ফিউজ। ফিউজ। যদি এমন দেওয়া থাকে তখন তাকে বলি আমরা অ্যামিটার। যদি এরকম দেওয়া থাকে তখন তাকে বলি আমরা ভোল্টমিটার। যদি এরকম দেওয়া থাকে তখন তাকে বলি আমরা গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এরকম ভাবে দেওয়া থাকে তখন তাকে বলি আমরা বাল্ব। এই যে চিহ্নগুলা, এগুলি কিন্তু আমরা আমাদের ওই বর্তনীতে আমরা ব্যবহার করব। যদি এরকম দেওয়া থাকে তাহলে তখন তাকে বলি আমরা ভূসংযোগ। তাহলে দেখো, এই যে আমরা কুশ, ব্যাটারি, আড়াআড়ি তার, চাবি, রোধ, বাল্ব, ফিউজ, অ্যামিটার, ভোল্টমিটার, ভূসংযোগ, গ্যালভানোমিটার, মোটামুটি এইগুলি কি আমরা ওই অষ্টম শ্রেণীতে ব্যবহার করব। আরো আছে যেগুলি আমরা পরবর্তী শ্রেণীতে যে
জানবো। এবারে দেখো তোমরা একটু ই করে নাও, ওটা নাও। এবারে দেখো আমরা বর্তনীটা কি। আমরা যে চলি আমাদেরও কিন্তু একটা রাস্তা আছে, ঠিক তদ্রুপ বিদ্যুতেরও কিন্তু চলার একটা রাস্তা আছে। তাহলে এই বিদ্যুৎ চলার যে পথটা তাকেই কিন্তু বলি আমরা বর্তনী। অর্থাৎ বিদ্যুৎ চলার পথকে বলা হয় তড়িৎ বর্তনী বা বিদ্যুৎ বর্তনী। তাহলে এই বিদ্যুৎ চলার পথকে বলা হয় বিদ্যুৎ বর্তনী বা তড়িৎ বর্তনী। বিদ্যুৎ চলার পথটা হলো তড়িৎ বর্তনী বা বিদ্যুৎ বর্তনী। এখন আমরা কিভাবে চলে, যেমন দেখো যে তড়িৎ উৎসের দুই প্রান্তকে আমরা এক বা একাধিক তোমার রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণের সাহায্যে যদি আমরা সেটাকে সংযুক্ত করি, যেমন আমরা এখান থেকে ওই যে রোধ নিতে পারি বা অ্যামিটার নিতে পারি, ভোল্ট মিটার নিতে পারি, চাবি নিতে পারি, এইভাবে নিয়ে যদি উভয় প্রান্তকে যদি আমরা সংযুক্ত করে দেই, ব্যাটারি নিতে পারি, তখন তোমার কিন্তু কি হবে, এই বর্তনী তৈরি হবে। আর এই বর্তনী যখন তোমার বন্ধ থাকবে তখন কিন্তু তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলবে। আর বর্তনী যদি খোলা থাকে তাহলে কিন্তু তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলবে না। তাহলে মূলত কিন্তু সেটা কিরকম হয় দেখো, আমি একটু দেখাই। যেমন মনে করো এটা একটা ব্যাটারি, তাহলে এই ব্যাটারির ভিতরে আমরা এরকম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রোধ আছে, এখানে মনে করো একটা অ্যামিটার আছে, এখানে মনে করো একটা চাবি আছে। এই যে বললাম আমরা, এটা যদি প্লাস এটা যদি মাইনাস হয়, এবারে দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখা যায় এটা আর এটা ব্যাটারি, এটা হলো কে চাবি কি। তাহলে এই ক্ষেত্রে এই যে এটার আমরা কি এইভাবে সংযুক্ত করে দিলাম, তাহলে এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি না, চাবিটা খোলা আছে, খোলা থাকলে হবে না। আর যদি চাবিটা আমি এনে বন্ধ করে দেই, সুইচ দিয়ে দেই, তাহলে এটা বন্ধ হবে, এটার সাথে লাগবে, তখন কিন্তু তার ভিতর দিয়ে কি বিদ্যুৎ প্রবাহ চলবে। তাহলে ওই যে তার ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলবে, ওই যে তার যে চলার যে রাস্তাটা, সেই রাস্তাটার নাম হলো তড়িৎ বর্তনী বা বিদ্যুৎ বর্তনী। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা বর্তনীকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। বর্তনীটা, তড়িৎ বর্তনীটা আমার দুই প্রকারের হতে পারে। তাহলে একটা হলো আমরা দেখো শ্রেণী বর্তনী, একটা হবে শ্রেণী বর্তনী, আর একটা হবে সমান্তরাল বর্তনী। একটা শ্রেণী বর্তনী আর একটা হবে সমান্তরাল বর্তনী। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে আমরা একটা বর্তনী আমরা এঁকেছিলাম আগে, তাহলে এইটার এই এক প্রান্ত ব্যাটারির এক প্রান্তের সাথে সংযুক্ত, আর এক প্রান্ত কি করছে, আরেকটা অ্যামিটারের সাথে সংযুক্ত, অ্যামিটারের অপর প্রান্ত দেখা যাচ্ছে একটা চাবির সাথে সংযুক্ত, ওই চাবিটা আবার কি করছে, ওই ব্যাটারির সাথে সংযুক্ত। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় এইটা পরপর যে কয়েকটা উপকরণ বা বৈদ্যুতিক যন্ত্র তোমার একটার পর একটা সংযুক্ত করে আমরা কি করলাম, ব্যাটারির সাথে যোগ দিলাম, তখন এই ধরনের যে পথটা তৈরি হবে, এইটাকেই কিন্তু বলবো আমরা শ্রেণী বর্তনী বা অনুক্রম বর্তনী। শ্রেণী বর্তনী বা অনুক্রম বর্তনী। আবার দেখো, তাইলে কি আমরা শ্রেণী বর্তনীটা বুঝতে পারছি, আমরা কি করব, যে কতগুলা বৈদ্যুতিক উপকরণ তারা যদি যে পরপর যুক্ত হয়ে একটা বর্তনী সম্পূর্ণ করে,
একটার পর আরেকটা যুক্ত হইয়া যদি কোনো বর্তনী সম্পন্ন করে তখনই তাকে বলবো আমরা শ্রেণী বর্তনী বা অনুক্রম বর্তনী। এবারে দেখো, যদি আমরা বর্তনীটা এমন হয়, এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে, এখানে মনে করো আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে আমরা ধরে নিলাম আরেকটা আছে, তাহলে এটা R1, এটা R2, এটা R3, আমরা তিনটা নিলাম রোধ। তাহলে এই তিনটার দেখো এই ক্ষেত্রে আমরা কি অবস্থা আছে, এই প্রথম রোধের এক প্রান্ত ব্যাটারি এক প্রান্তের সাথে যুক্ত, আর অপর প্রান্তটাও কি ব্যাটারি এক প্রান্তের সাথে যুক্ত। এটারও দেখো তদ্রূপ, এদিক দিয়েও কি ঠিক একইভাবে। তার মানে এটা কি, এই প্রত্যেকটা তোমার বৈদ্যুতিক উপকরণের এক প্রান্ত তোমার একটা বিন্দুতে আইসা মিলিত হয়, আর অপর প্রান্তটি আরেকটা বিন্দুতে আইসা মিলিত হইতেছে। তাহলে এই ধরনের যদি কোনো বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ হয় এইভাবে, তখন কিন্তু তাকে বলবো আমরা সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী। আর এই বিদ্যুৎ চলার জন্য আমরা এই সমান্তরালটা কিন্তু স্বল্প খরচ হয়, কম খরচ হয় এবং আমাদের ব্যবহার উপযোগী। এই কারণে আমরা বাসাবাড়িতে সাধারণত ওই সমান্তরাল বর্তনীটাই ব্যবহার করে থাকি। তাহলে এবারে দেখো আমরা যাব অ্যামিটার। তাহলে আমার মনে হয় বর্তনীতে আর তেমন তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো অ্যামিটার, বা তাকে কিন্তু আমরা অ্যাম্পিয়ার মিটারও বলতে পারি। তাহলে এই অ্যাম্পিয়ার আমরা কার হয়, তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। তড়িৎ প্রবাহ, যেটাকে বলি আমরা আই, এই তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নামই বলতে পারি আমরা অ্যামিটার। অর্থাৎ তার সংজ্ঞাটা তাহলে আমরা এভাবে দিব, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি পরিমাপ করা যায় তাকেই বলা হয় অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার। তড়িৎ প্রবাহটা সরাসরি পরিমাপ করা যায়। এবারে দেখো আমরা ভোল্ট মিটার। ভোল্ট মিটার, এই ভোল্ট মিটারটা আসলে কি, এটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্য পরিমাপ করার যন্ত্র। তাহলে আমরা বলতে পারি যে যে যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা যায়, যেটা হলো ভি, ভোল্ট, তাকেই বলবো আমরা ভোল্ট মিটার। দুই প্রান্তের বিভব পার্থক্যটা যার সাহায্যে পরিমাপ করা যায় তাকেই বলবো আমরা ভোল্ট মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যামিটার এবং ভোল্ট মিটার, একটা হলো তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্র, আর একটা হলো বিভব পার্থক্য পরিমাপ করার যন্ত্র। এবারে দেখো আমরা যাই ফিউজ। ফিউজ, তাহলে এই ফিউজ কিন্তু একটা সূক্ষ্ম সরু একটা তার, যে তারটা তৈরি হয় তোমার টিন এবং সীসার সাহায্যে। টিন ও সীসা, যার গলনাঙ্ক হলো, শর্ত হলো তৈরি হলো টিন এবং সীসা, গলনাঙ্ক কম, গলনাঙ্ক কম। আর এটা কি থাকে, চীনামাটির কাঠামোর সাথে আটকানো থাকে। চীনামাটির কাঠামোর সাথে আটকানো থাকে।
তাহলে যে একটা সরু তার, যা টিন এবং সীসার তৈরি একটা সরু তার, গলনাঙ্ক কম, সেটা চীনামাটির কাঠামোর সাথে আটকানো থাকে, তাকেই বলবো আমরা কিন্তু ফিউজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু সহজেই চিনতে পারবা আমরা যে প্রত্যেকটা বোর্ড আছে, সুইচ বোর্ড যেটাকে বলি, ওই প্রত্যেকটা সুইচ বোর্ডের সাথে দেখবা যে একটা করে আমরা কাট আউট আছে, কাট আউট যেটা আমরা বলি যে এরকম চীনামাটির তৈরি। আর এই কাট আউটের ভিতরে তোমার দেখবা যে এরকম দুইটা পাত থাকে, ওই পাতের মধ্যে আড়াআড়ি ভাবে এরকম একটা তার লাগানো থাকে, আড়াআড়ি ভাবে কিন্তু একটা তার লাগানো থাকে। আর এই তারটা কিন্তু আমরা তৈরি হলো টিন এবং সীসার, যে তারটা লাগানো থাকে তারই নাম কিন্তু হলো ফিউজ। আর এই ফিউজটাই কিন্তু আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বা আমাদের বৈদ্যুতিক যন্ত্রগুলোকে রক্ষা করার একটা উত্তম পন্থা। তাহলে এই ফিউজ তারটা কিন্তু আমরা ব্যবহার যে করি, আমরা যারা গ্রাহক তারা কিন্তু যে অনেকেই সেটার পরিমাপ করে, তার বা যারা ইলেকট্রিশিয়ান তারাও কিন্তু সেটা করে না, যার কাট আউট গেছে গা, তার মানে কি করে একটা তারের থেকে, যে কোনো তারের থেকে একটু কেটে এটা জোড়া দিয়ে দেয়, লাগাই দেয়। কিন্তু এতে আমাদের সমস্যা আরো বেশি হতে পারে, বৈদ্যুতিক যন্ত্র জন্য দুর্ঘটনা ঘটতে পারে, নষ্ট হতে পারে। কিন্তু সেটি আমরা কিভাবে ব্যবহার করব? আমরা সাধারণত 5 এম্পিয়ার, 5, 15, 30, 60 এই এত এম্পিয়ারের ফিউজ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে দেখো, ওই 5 এম্পিয়ারের যে ফিউজটা আমরা ব্যবহার করি, এটা সাধারণত যে বাতিতে আমরা করি, বৈদ্যুতিক বাতি, পাখাতে আমরা করতে পারি, বৈদ্যুতিক পাখা এবং টেলিভিশনে, এগুলিতে কিন্তু আমরা কি করি, সাধারণত 5 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করি। এখন যে কোনো কারণে আমার ওই টেলিভিশনে 5 এম্পিয়ারের ফিউজ দরকার, এখন দেখা গেল যে এক ইলেকট্রিশিয়ান কি করলো, সেটা 5 এম্পিয়ার পরিমাপ না করে সে একটা তার লাগাই দিল, এখন তার এম্পিয়ার কত আমি জানি না, যদি সেটা 5-এর চাইতে বেশি হয়ে থাকে তাহলে দেখা যাবে যে আমার এই প্রয়োজনের চাইতে অতিরিক্ত বিদ্যুৎ তার ভিতর দিয়ে প্রবাহিত হবে, ফলে দেখা যায় আমার ওই বৈদ্যুতিক যে ডিভাইসটা সেটা কি নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো এই কারণেই কিন্তু আমরা কি, যদি সঠিক পরিমাপের আমরা ফিউজ ব্যবহার করি, তাহলে দেখা যাবে তার ভিতরে কিন্তু 5 এম্পিয়ারের অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হবে না। আর যদি হয় তাহলে তার আগে আমার কি হবে, ওই যে কাট আউট যেটা সেটা কিন্তু কি হয়ে যাবে, গলে যাবে, ফলে আমার বৈদ্যুতিক যন্ত্রটার কোনো সমস্যা হবে না, বা আমার টেলিভিশনের কোনো সমস্যা হবে না। আমরা ওই বৈদ্যুতিক কেটলি, যে বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি, এইগুলিতে কিন্তু আমরা যে এই 15 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করি। তো এখন দেখা যাবে যদি 15 এম্পিয়ারের ফিউজ আমার যেখানে দরকার, সেই জায়গায় যদি আমি 5 এম্পিয়ারের ফিউজ দেই, তাহলে কিন্তু আমরা ওই লাইন দেওয়ার সাথে, সুইচ দেওয়ার সাথে সাথেই কাট আউট কি হবে, কেটে যাবে। তো এরকম কিন্তু দুর্ঘটনায় আমরা অনেক সময় পড়তে পারি, যে দেখা গেল আমরা 5 এম্পিয়ারের একটা ফিউজ লাগাই দিলাম, তখন আমি আয়রন করতে যাচ্ছি শার্ট, তখন আমি লাগাই দিতেই কাট আউট যায়, দিতেই কাট আউট যায়। তার মানে কি, সেটা অবশ্যই আমার যতটুকু তার ধারণ ক্ষমতা আছে তার সাথে আমরা কম মানের ফিউজ আমরা এখানে ব্যবহার করেছি, এই কারণে কিন্তু সেই ঘটনাটা ঘটতেছে। আর যদি তার চেয়ে আমরা বেশি ব্যবহার করি তাহলে কিন্তু আরো দুর্ঘটনা ঘটতে পারে। আর আমরা যে বাড়ির মেইন সুইচ, ওইটাতে কিন্তু আমরা কি করি, যে বাড়ির মেইন সুইচ, বাড়ির মেইন সুইচে সাধারণত আমরা এই 60 এম্পিয়ারের ফিউজ
ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের ওই যে ফিউজের যে যথাযথ ব্যবহার সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যেমন বৈদ্যুতিক পাখা, বাতি, টেলিভিশন এগুলিতে আমরা 5 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করব। বৈদ্যুতিক কেটলি, হিটার, ইস্ত্রি এগুলিতে আমরা 15 এম্পিয়ারের ফিউজ ব্যবহার করব। এবং মেন সুইচ যেটা সেটা 30 বা 60 এম্পিয়ারের হতে পারে, 30 বা 60 এম্পিয়ারের হতে পারে, আমরা ব্যবহার করতে পারবো। আর এই যে এখন থেকে তোমরা কি করবা, যখন ওই আমরা ফিউজ ব্যবহার করব তখন সেটা অবশ্যই অ্যামিটার দ্বারা পরিমাপ করে সেটা নির্ধারিত মাপের আমরা ফিউজটা ব্যবহার করতে চেষ্টা করব। আর তাহলেই কিন্তু আমরা বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে অনেকাংশে আমরা রক্ষা পেতে পারবো বা আমাদের বৈদ্যুতিক ডিভাইসগুলিকেও রক্ষা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আর এর যদি আমরা ব্যতিক্রম হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, সেদিকে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি থাকতে হবে। এবারে দেখো, আমরা প্রায়ই একটা জিনিস শুনে থাকি যে লোডশেডিং। তাহলে আসলে এই জিনিসটা কি? যদিও তোমাদের জন্য কিন্তু সামান্য একটু আছে, আমি একটু বলি যে আমরা বিদ্যুৎ চাহিদার তুলনায় উৎপাদন কিন্তু কম। যে পরিমাণ বিদ্যুৎ আমাদের উৎপাদিত হচ্ছে তার চাইতে আমরা বেশি চাহিদা আছে এবং আমাদের ব্যবহারও হয় বেশি হয়। কিন্তু এখন এই ব্যবহারটাকে আমরা ওই উৎপাদনের সাথে ঠিক রেখে, এখন কি, যেমন মনে করো আমরা দুর্গাপুরে, আমি ধরে নিচ্ছি যে আমার পুরা দুর্গাপুরে তোমার প্রতিদিন 2 মেগাওয়াট বিদ্যুতের আমার প্রয়োজন। সাপোজ এটা আমরা ধরে নিলাম, কমও হতে পারে বেশিও হতে পারে, আমরা ধরে নিলাম 2 মেগাওয়াট বিদ্যুৎ। এখন দেখা যায় যে এই বিদ্যুৎ কর্তৃপক্ষ দুর্গাপুরের জন্য প্রতিদিন মনে করা 1.5 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ আছে। তাইলে 0.5 মেগাওয়াট বিদ্যুৎ আমার এখানে কি আছে, কম আছে। তখন যারা সেটা পরিচালনা করে ওই বিদ্যুৎ কর্তৃপক্ষ, তারা কি করে মনে করা এই পুরা এরিয়াটাকে এইভাবে মনে করো কয়েকটা অংশে ভাগ করে দিল। মনে করো আমি 1 2 3 4 5 6 7 8টা অংশে আমরা ভাগ করে নিলাম। এটা তাদের ইচ্ছা, যে যিনি চালনা করেন তিনি সেইভাবে কাজটা করেন। এখন 8টা অংশ চালনা করে, এখন মনে করো এই অংশে আর এই অংশে মনে করো বিদ্যুৎ নাই, আর বাকি সবগুলাতেই বিদ্যুৎ আছে, চলতেছে। তাহলে এই যে দুইটা নাই কিন্তু আমার একটু সাশ্রয় হচ্ছে। তখন দেখা গেল সার্বক্ষণিকই যদি এডিট না থাকে তাহলে তো আমরা তাদের জন্য সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো যাতে মানুষের সমস্যারও সৃষ্টি না হয় বা বৈদ্যুতিক যন্ত্রগুলিও যাতে নষ্ট না হয়, তখন কি করে এই আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এগুলিতে বিদ্যুৎ দিয়ে এখন মনে করো আমরা এখানে অফ করে দিল, এখানে অফ করে দিল। এরও কিছুক্ষণ পরে দেখা যায় এগুলিতে দিয়ে দিল, এখন মনে করো এই জায়গায় অফ করে দিল, এখানে অফ করে দিল, বা এক জায়গায় একটাতে অফ করতে পারে, ওইটা কর্তৃপক্ষের বিষয়। এইভাবে দেখা যায় যে সার্বক্ষণিক যে কোনো না কোনো এক জায়গায় বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকবে। তাহলে এই যে বিদ্যুৎ প্রবাহ বন্ধ রেখে আমার যে ওই যে কম যে আমরা পাইছিলাম সেই কমটাকে এখানে ব্যালেন্স করা হয়। আর এই যে জায়গায় থাকে না তখনই সেটাকে বলা হয় লোডশেডিং। তাহলে কি আমরা এই লোডশেডিং জিনিসটা কি একটু বুঝতে পেরেছো, তাই না? তাহলে আমরা যে এইভাবে আমাদের যে কম যতটুকু পরিমাণ বিদ্যুৎ আমরা কম পাই সেটাকে কি যে কোনো না কোনো জায়গায় বিদ্যুৎ প্রবাহ বন্ধ রেখে পর্যায়ক্রমে, তাই না, ওইটা পোষানো হয়, তার ওইটার নামে কিন্তু আমরা লোডশেডিং। আরেকটা জিনিস হলো সিস্টেম লস। আমরা এনে বিস্তারিত গেলাম না, কারণ হলো এটা মূলত তোমাদের এতটা বইয়ে নাই, পরবর্তীতে ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবা। এবার দেখো সিস্টেম লস।
এই জিনিসটা কি? আমরা প্রায়ই বলে থাকি যে সিস্টেম লস, সিস্টেম লস, সিস্টেম লস। লস মানে কি? ক্ষতি। আচ্ছা, সিস্টেম বলতে একটা পদ্ধতি। তাহলে এখানে দেখো, আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করা হয়, কোনো পাওয়ার স্টেশনে বিদ্যুৎ যখন উৎপাদিত হয়, সেই উৎপাদিত বিদ্যুৎ কি করে আমরা তারের ভিতর দেয়া, মনে করো এই জায়গায় আমরা পাওয়ার স্টেশন আছে, এখান থেকে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ আসবে। আর যখন সে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ আসবে, তখন ওই তারের ভিতরে যে তোমার অণু পরমাণু আছে তাদের সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এখানে কিছু বিদ্যুতের কি হয়ে যায়? অপচয় হয়। আর এই অপচয়টা কিন্তু আমরা কি পরে এখানে একটা ট্রান্সমিটার দেওয়া থাকে, ওই ট্রান্সমিটার সেটা কিন্তু ওই যে আমরা যদি এই ঋণাত্মক থেকে ধনাত্মক হিসাবে সেই জায়গায় আসে, আসার পরে ট্রান্সমিটার সেটাকে কি করে আবার পরিবর্তন করে দেয়া, তখন আবার ধনাত্মক থেকে ঋণাত্মক হিসাবে আমাদের গ্রাহক পর্যায়ে পাঠায়। তো মূলত আমরা কিন্তু যদি পরিবাহী তারের প্রয়োজন না হইতো বিদ্যুৎ আনার জন্য বা বিদ্যুৎ প্রবাহের জন্য, তাহলে কিন্তু আমাদের কি হইল না, ওই বিদ্যুৎ প্রবাহের কিছু অপচয় ঘটল না বিদ্যুতের। আর এই যে আমাদের এখানে তারের ভিতর দিয়ে আনতে হয় বিদায় কিন্তু সেখানে আমাদের কি হচ্ছে, কিছুটা বিদ্যুতের অপচয় হচ্ছে। তাহলে এটা আমাদের কি, ওই যে আমাদের প্রযুক্তির কারণেই, যেহেতু আমরা এটা ছাড়া আর বিকল্প নাই, তাহলে এখানে আমাদের কিছু ক্ষতিটা আমাদের মানতেই হবে। আর এটাকেই কিন্তু বলা হয় যে ক্ষতিটা হয়, সেটার নামই হলো আমরা সিস্টেম লস। আমাদের ওই যে পদ্ধতিতে আছে সেটাই, যে বাধা পাওয়ার কারণে সেখানে বিদ্যুতের কিছুটা অপচয় হচ্ছে, আর এটাই মূলত হলো আমাদের সিস্টেম লস। তাহলে প্রিয় শিক্ষার্থী, পরবর্তী শ্রেণীতে তোমরা ওই লোডশেডিং এবং সিস্টেম লস সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।